মৃত্যুর ঘ্রাণ একটি অদ্ভুত গন্ধ, যা চোখে দেখা যায় না, কিন্তু যেদিন কেউ সেটা টের পায় সেদিন আর কিছুই আগের মতো থাকে না। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রর এখন মৃত্যুর ঘ্রাণ। আজ শেষ পর্ব। শুরু করি। 19। বহুদিন বাদে কিছু একটা লিখতে ইচ্ছে করে সুদামার। ডায়েরির পাতায় জানিয়ে দিতে ইচ্ছে করে তার কি হয়েছিল, সে কেমন আছে, কেমন ছিল। কেউ না পড়ুক, নীল তো পড়বে। নীলাঞ্জন লিখেছিল কলকাতায় খুব গরম, তারা যাচ্ছে উটকামান্ডে। কলকাতা তার আর ভালো লাগে না, অথচ এটা তো সবাই জানে। 14 বছরের নীলও জানে কলকাতার চেয়ে দক্ষিণ ভারত কম তপ্ত নয়। নীল লিখেছিল কলকাতায় গেলে প্রাণ হাঁসফাঁস করে, জ্যাম, ধুলো, ময়লা। আশ্চর্য, মায়ের জন্যেও মন কেমন করে না তার। কলকাতায় এসে না হয় বড় ব্যালকনিটাতে দূরবীন নিয়ে বসে থাকতিস, তোকে না হয় নিয়েই যেতাম দার্জিলিং। সুদামা ছেলের চিঠির সম্পূর্ণ জবাব দেয়নি। দায়সারা হয়ে কি লিখেছিল মনেও নেই আজ। বাবা মায়ের কাছে এলেও দম বন্ধ হয়ে যাবে তার, ওখানেই যত বাতাস। তার কথা শুনে কৃষ্ণেন্দু বলেছিল, থাক না, বড় হচ্ছে তো, নিজের মতো বড় হোক। নিজের মতো বড় হওয়া? নিজের মতো বড় হচ্ছে না কৃষ্ণেন্দু তাকে তার নিজের মতো করে তুলছে? নীলের হোস্টেল বাস নিয়ে কম আপত্তি করেনি সুদামা। কলকাতায় কি স্কুল নেই? না, অমন কোনো স্কুল নেই এখানে, বলেছিল কৃষ্ণেন্দু। ডায়েরিতে কি লিখবে ঠিক করতে পারছে না সুদামা। কার জন্য লিখবে? নীলের জন্য? ওখানেই তো একটু বাতাসের চিহ্ন এখনো। শোকেশের উপর সাজানো নীলের ছবির হাসিটিতে সেই বাতাস। কদিন বাদে কৃষ্ণেন্দু তাকে ডেকেছিল। ঠিক আছে, এতই যদি ইচ্ছে, তুমি আবার মা হও, আমার কোনো আপত্তি নেই। আবার আরম্ভ হোক। ঘৃণায় সরে গিয়েছিল সুদামা। ঘৃণা এবং ভয়ে তার সর্বাঙ্গ শক্ত হচ্ছে ক্রমশ। হে বন্ধু, সখা, হে আমার প্রেমিক, এইভাবে আর কতকাল? আবার যদি কোনো সুযোগ আসে তোমার কাছে। বাজার তো বাড়ছে ক্রমশ, বাজার বাড়ছে টিভির বিজ্ঞাপনে, রাস্তার হোর্ডিংয়ে, মানুষের মুখের ভাষায়। বাজারের উপযোগী হয়ে উঠতে চাইছে সকলে। হ্যাঁ, তার সন্তানও। বাজারের বড় বেনিয়া করে তুলতেই না তাকে অত দূর পাঠানো। দীর্ঘ দুপুর কাটাতে কাটাতে একদিন কি খেয়াল হলো সুদামার, অনিল বরণকে ডেকে বসল। অফিসে বসে ফোন পেয়ে অনিল বরণ, কি ব্যাপার মিসেস চ্যাটার্জি? আমি সুদামা। হ্যাঁ, সুদামা। হঠাৎ যে? আপনি একটু আসবেন। টেলিফোনে হবে না? না, টেলিফোন বেশি সময়ে আমার ভালো লাগে না। এখনই আসুন না। খুব দরকার? হ্যাঁ, ওকে কিছু বলতে হবে না। সুদামা ফোন রেখে দিল। এলো অনিল বরণ। ডাকা মাত্রই প্রায় ছুটে এলো। অফিসের গাড়ি ছিল না, ট্যাক্সি নিয়েই চলে এসেছে হ্যাঁচড় পাঁচড় করতে করতে। জামা কাপড় আধ ময়লা, সাদা জামার বুক পকেটে কালির দাগ, দাড়ি কামানোও নেই। হাঁপাতে হাঁপাতে বসলো অনিল বরণ। হঠাৎ তলব, তাও ওকে না জানিয়ে। সুদামা বলল, বিশ্রাম নিন, তারপর বলছি। স্কোয়াশ দি? মিষ্টি খেতে ভালোবাসেন তো? ভালো জল ভরা সন্দেশ আছে। অনিল বরণ বলল, না, কিছুই লাগবে না, আমার সব রকম খাওয়াও এখন বন্ধ। সুগার হয়ে গেছে যে তলে তলে, তা টের পাইনি। ব্লাড কোলেস্টেরল তো আছেই। দেখুন, এটাও একটা উপায়। যদি কারো হাই সুগার থাকে, মিষ্টি খাইয়ে খাইয়ে তাকে শেষ করে দেওয়া যায়। সুদামা বলল, থাক, আমি আপনাকে মারতে চাই না।
আপনার মুখের ভাষা এত খারাপ। অনিল বরণ বলে, খারাপটা কিন্তু সবাই শোনে, রেপ, মার্ডার এসব খুব খারাপ, কিন্তু কাগজে এই সব খবর বেশি পড়তে চায় মানুষ, রেপের বিবরণ পড়তে চায়। কেন বলুন দেখি? আসলে মানুষ নিজেই নিজের খোঁজ রাখতে পারে না, কি ভালোবাসে, কাকে ভালোবাসে তাই জানে না। সুদামা বসেছে দূরত্ব রেখে। ডাকলো কেন অনিল বরণকে? ঠিক দুপুরবেলায় তার ফাঁকা ফ্ল্যাটে একটি অন্য পুরুষ, যার মুখে খুন, রেপ এসব নিয়ে সর্বক্ষণই যে ভাবিত, খুঁজে খুঁজে বার করেছে 195 বা 198 রকমের খুনের পদ্ধতি, সুদামা তাকে ডেকে এনেছে কেন? খুন হতে, নাকি সুহাস বোসের খোঁজ নিতে? সুহাস বোসের খোঁজ নিতেই ডাকা অনিল বরণকে। সে কি জানে সুহাসের কোনো খবর? দিন 15 কাটার পর এখন সুদামার মনে হচ্ছে কৃষ্ণেন্দু সব সত্যি বলেনি। সুহাস তার প্রেমের বিবরণ প্রেমিকার স্বামীর কাছে বলতো, এই কথাটি হয়তো সত্যি নয়। হাউই বাজি, ফুলঝুরি, তুবড়ির কথা বলতে পারে, বাজির গ্রামের কথা কৃষ্ণেন্দুকে বলতেই পারে সুহাস। তাতে কল্পনা যোগ করেছে কৃষ্ণেন্দু। পরাজয়ের গ্লানি কাটানোর জন্য আর একজনকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো দরকার ছিল তার। সুহাসকে তার অপরাধের সহযোগী করে তুলে নিজেকে কিছুটা আড়াল করতে চেয়েছে হয়তো কৃষ্ণেন্দু। সুদামা জানে তার এই ভাবনাও সঠিক না হতে পারে। সুহাসকে নিরপরাধ সাজিয়ে সে মনে মনে কৃষ্ণেন্দুকে আরও অপরাধী করে তুলতে চায় যেন বা, তাতে সে বাঁচে। সুদামা বলল, উপন্যাস লেখা হলো? না, এখন খুনি কিভাবে খুন করবে তাই ঠিক করে উঠতে পারেনি। হাসতে থাকে সুদামা। তার মানে খুন না হলে উপন্যাস এগোয় কোন পথে? কোনো পথেই নয় ম্যাডাম, হাসে অনিল বরণ। আসলে খুনের তো বহু উপায় আছে, কোনটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে লেখকের তাই লেখক ঠিক করে উঠতে পারছে না, তাই বিষের মাত্রা কমে যাচ্ছে। ধরুন, যদি 4 মিলিগ্রাম স্ট্রিকনিন বিষের প্রয়োজন হয় মানুষ খুন করতে, খুনির হাতে আছে 0.4 মিলিগ্রাম। কিছু বুঝলেন? স্ট্রিকনিন না ধুতুরা কোনটা ভালো এ নিয়ে তার দ্বন্দ্ব আছে। মাথা নাড়ে সুদামা। আপনি এত জটিল করেন কেন ব্যাপারটা? জটিল করতে তো চাই, পারছি না ম্যাডাম চ্যাটার্জি। ডাকলেন কেন? কঙ্কনা ফিরল? ফোন করুন না। না না, এখন নয়, ও বোধহয় বাচ্চাদের স্কুল থেকে আনার জন্য বেরিয়েছে। ফিরেছে চুক্তি করে। কি চুক্তি? আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে আমার বউ। আসলে ও খুব তেজস্বিনী, ধীরে ধীরে বলে অনিল বরণ। কি হয়েছে? ও কি নার্সিংহোমে গিয়ে? না না, তাতে তো ওর হার হতো। এই রে, আমার কি হচ্ছে, ঘরের কথা সব বলে দিচ্ছি। জানকে আমি আবার চেপে রাখতে পারি না। শুনুন দিদিমণি, ও বলেছে হ্যাঁ আবার বাচ্চার মা হতে পারে, পরিবর্তে আমাকে খুন করতে হবে তাদের। কি বলছেন আপনি? দুজনেই কি পাগল হলেন? হাসে অনিল বরণ। পাগল হয়নি, মাথা বেশ ঠান্ডাই। ও বলছে খুনটা করতে হবে উপন্যাসে। বলতে বলতে অনিল বরণের মুখ কালো। তা কি সম্ভব? পারা যায়? সুদামার বিস্ময় বাড়ে। সত্যি বলেছেন? হ্যাঁ সত্যি। তাই 195 থেকে 98 রকম খুনের উপায় জেনেও আমি একটা খুনও করতে পারছি না আমার খুনিকে দিয়ে। কঙ্কনা ওই কথা বলার পর আমার মাথার ভেতরের খুনিটা ভয় পেয়ে গেছে। দেখুন সুদামা, আমার আবার বাচ্চা খুব পছন্দ, ছেলের ছুতোয় আরও কয়েকটা বাচ্চা, তাতে যদি ঘর ভর্তি হয়ে যায়, যাক না। আমি ব্যাকডেটেড। কৃষ্ণেন্দু বলে, সুহাসও বলতো আমি যেন 19th সেঞ্চুরির মানুষ। কি জানি 1 আনি, 2 আনি, 4 আনি, আধুলি, 10, 20, 50 পয়সায় পকেট ঝনঝন করুক, এ আমার খুব পছন্দ। ও বলে আমি ওকে খুন করতে চাই। তাই তো, এত বাচ্চার ধকল কি করে নেবে একটা মা? নিতে পারে,
হলেই নেবে, মেয়ে হলে আমিও নিতাম। হাসে অনিলবরণ। কেউ চায়, কেউ চায় না। আমাকে আমার বউ বলে আমি একটা খুনি। কি করে বলে ভাবুন দেখি, 5টা বাচ্চা চাইলে খুনি? সুদামা চুপ করে থাকে। তার আর ভালো লাগে না। এখন মনে হচ্ছে অনিলবরণ উঠে যাক। সে নিজে ওঠে, পায়চারি করে। অনিলবরণ কথা বলতে আরম্ভ করলে থামে না। বলছে, আমি নাকি ফিউডাল, মেয়েদের শুধু আঁতুড় ঘরে আর রান্নাঘরে দেখতে চাই। ওসব এখন আর চলে না। লোকে জানলে নাকি আমিই খুন হয়ে যাব। কি বুঝলেন কিছু? সুদামা বলে, তাহলে আপনার খুনি খুন করতে পারবে না? না, তাকে চিনে গেছে যে তার বউ। খুনিকে যদি আগেই চিনে ফেলে সবাই, সে খুনের মানে কি? খুনি বা হবে কি করে? খুনি নিজেই তো ভয় পেয়ে গুটিয়ে গেছে। বুঝতে পারছে 195, 98, 300 রকমের বিষ দিয়েও আর সম্ভব নয়। ভিকটিমটা কে? তাহলে কিভাবে সম্ভব? তা তো আমি জানি না। আমার জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা সব ধরা পড়ে গেছে আমার বউয়ের কাছে। আসলে কি জানেন, কঙ্কনা আমাকে ভালো তো বাসে, আর তাতেই হয়েছে তার বিপদ। আমারও বিপদ। কঙ্কনা আমাকে বুঝিয়ে দিচ্ছে ওইসব বস্তা পচা রহস্য উপন্যাস আর চলবে না। খুনি হবে না। শেষ পর্যন্ত মাথা ভার করে ঘুরে বেড়াবে খুনি। হয়েছেও ঠিক তাই। এক পাতাও লিখে উঠতে পারছি না। আমার পক্ষে সবচেয়ে কঠিন কাজ হয়েছে ভিকটিম খুঁজে বের করা। আশ্চর্য! সুদামা অবাক হয়ে দেখছে মানুষটাকে। চোখ দিয়ে আলো গলে পড়ছে যেন। মুখখানিতে জেগে উঠছে 40-42 বছর আগের একটি শিশু। এ যেন হরপ্পা মহেঞ্জোদারোর অন্ধকার থেকে বের করে আনা কোনো শিলাখণ্ড। তার গায়ে গায়ে উৎকীর্ণ করা আছে জীবনের ইতিহাস। অনিলবরণ বলে, বাচ্চাকে খুন তো করাতে পারবো না, ইম্পসিবল। হ্যাঁ, এজেড ম্যান কাউকে যে গ্যাসে ডুবিয়ে বিষ দিয়ে গলা টিপে গুলি করে লোক লেলিয়ে দিয়ে মারবো, তাও হয়ে উঠছে না। রেপ মার্ডার যে করবে আমার খুনি, সে তো খুনের আগেই দেখতে পাচ্ছে ভিকটিমের চাইল্ডহুড। হতভাগ্যের তো বাল্যকাল ছিল। আমার খুনি বিষ তৈরি করতে করতে, বন্দুকের নল পরিষ্কার করতে করতে, ছুরিতে শান দিতে দিতে, পরমাণু বোমা, গ্যাস চেম্বার, 3rd ডিগ্রির কথা ভাবতে ভাবতে বিমনা হয়ে যাচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে যাকে খুন করবে তার শৈশবের কথা। হতভাগ্য তখন বালক বা বালিকা হয়ে যাচ্ছে। আকাশে গ্যাস বেলুন ওড়াচ্ছে, মাঠ দিয়ে দৌড়চ্ছে, হাততালি দিচ্ছে মাদারি খেল দেখে। তারপর সে আরও ছোট হয়ে যাচ্ছে, আরও ছোট হয়ে সে হাত পা নাড়ছে, ফোকলা গালে হাসছে, চোখ ফুটেছে সবে, আলো দেখছে, আকাশ দেখছে, পাখির উড়াল দেখছে, খসে পড়া পালক দেখছে। আরও পিছিয়ে তো অন্ধকারে গুটিসুটি মেরে মায়ের শরীরের অভ্যন্তরে লুকিয়ে তারপর ভ্রূণ হয়ে যাচ্ছে। তাকে কি করে খুন করানো যাবে বলুন দেখি? সব গোলমাল হয়ে যাচ্ছে। একটা বয়সের পিঠে আর একটা বয়স। চাঁদের গায়ে চাঁদ। শুনতে শুনতে সুদামার মুখ চোখ বদলে যায়। সে কাঁপতে থাকে। বাক্যগুলি আশ্চর্য এক ধ্বনির মতো তার কানের ভেতরে প্রবেশ করতে থাকে। বাইরে মেঘ ঘন হয়েছে। সেই মেঘের ওপর থেকে কোনো এক সীমাহীনতা থেকে ধ্বনিপুঞ্জ যেন বিলম্বিত লয়ে প্রবেশ করছে এই পৃথিবীতে, এই শহরে, এই স্থলভূমিতে, ফ্ল্যাটের ভেতরে। বিপ বিপ বিপ। সে দুহাতে মুখ ঢাকে। হতভাগ্য মাতৃগর্ভে ভ্রূণ হয়ে আছে। শুধু তার প্রাণ জেগেছে মাত্র। তাকে কি করে হত্যা করতে পারে অনিলবরণ? তার কলমের নিব ভেঙে যাচ্ছে। সুদামা ধরা গলায় বলে, আপনি বলে যান। বললে আপনি কষ্ট পাবেন। কেন ডেকেছিলেন আমাকে? একটি খুনের কাহিনী শুনতে, নাকি সুহাস বোসের কথা শুনতে? সুদামা ভেঙে যায়। বিড়বিড় করে জিজ্ঞেস করে, জানেন? জানবো না কেন? ওই ছোঁড়াটা তো বলতো, এমনভাবে বলতো যেন আমরা যথেষ্ট ভাবতে পারি, কল্পনা করতে পারি। 1 ঘন্টা ধরে ফোন করেছে বসের স্ত্রীকে, অত সময় ধরে গল্প করেছে, করছে। এই সব শুনলে দেখলে সন্দেহ হবে না?
ও তো চাইতো যেন কৃষ্ণেন্দু ভালো করে টের পেয়ে নিশ্চিন্ত থাকে। এইভাবে মানুষের প্রেম, ভালোবাসা, অনুভূতিকে কেউ হত্যা করে? আমার খুনির চেহারাটা কিন্তু... না, থাক, কিছু বলবো না। আমি উঠি এবার। আচমকা বাড়ি ফিরলে আমার বউ চমকে যাবে। দেখুন দিদিমণি, খুন করা খুব সোজা, করে দিলেই হলো। ভালোবাসা খুব কঠিন, আপনি তা মানেন? বলতে বলতে চলল অনিলবরণ। ঘরে এখন মেঘের গায়ে মেঘ লেগেছে, ছায়ার ভেতরে ছায়া। একা সুদামা সেই ছায়ার ভেতরে লুকিয়ে আছে। মনে হয় যাচাই করা শেষ, কিন্তু সত্যি শেষ কি? ভালোবাসা বড় কঠিন। তিলে তিলে গড়ে তুলতে হয় ভালোবাসা, সন্তানের মতো লালন করতে হয় রক্তের ভেতরে। তাকে হারাতে চায় না সে। 20। মনে পড়ে কৃষ্ণেন্দু, বৈশাখ থেকে ভালোবাসার কাঙাল হয়েছিলাম আমরা। তারপর যখন মেঘ ঢুকলো শহরে, ফ্ল্যাটে আমরা দুজন, সবচেয়ে ভালো ঘরটা আমাদের। খোলা জানালার ওপারে পাম ট্রির সার, জৈন মন্দির, আকাশ আকাশ, কত দূরে কাছিমের পিঠের মতো ধূসর ব্রিজ। তুমি ভোরবেলায় বর্ষার ভেতরে বেরিয়েই নিয়ে আসতে কদম্ব। আরো চাই তোমার? আরো আরো? হ্যাঁ, চাই তো। ফিসফিস করে বলতাম তোমার কানে কানে। চাই, আরো প্রেম চাই, চাই আরো ভালোবাসা। মেঘ, বর্ষা ভেজা বাতাস, ছায়া ঘন সকাল, কদম্ব পুষ্পে প্রেম যেন সীমাহীন হয়ে উঠেছিল ওই 7 দিন। মনে পড়ে তা? এই বালির মাঠ, লবণ হ্রদেও তো গাছগাছালি বড় হয়ে উঠেছে এখন। ঘাস হয়েছে পিচ ঢাকা পথের ধারে, কাঠগোলাপ ফোটে প্রচুর। কদিন আগেও দেখেছি পরপর কৃষ্ণচূড়ার রং আকাশের গায়ে লেপ্টে আছে। এখানে তো আকাশ অনেক বেশি উদার, এখানে মেঘ আসে বেশি। একটু পূবে গেলেই যেন মেঘের জন্মভূমি। বাইপাস ধরে গেলে তেমনই মনে হয়। কিন্তু কোথাও কি কদম্ব ফোটে না এদিকে? জানো তুমি কৃষ্ণেন্দু? মনে মনে জিজ্ঞেস করতেই বেলা গড়ায়। সকাল থেকে দুপুর। সুদামা বিছানায় উপুড় হয়ে শোয়। কদম্বের গন্ধ কিরকম? ফুলেই গেছে সে। আজ হঠাৎ যে কেন বারবার মনে পড়ছে সেই দিনগুলোর কথা। সুদামা উঠে বসে। নাকে যেন কিরকম একটা গন্ধ আসছে। সে চট করে বিছানা থেকে নামল। গ্যাসের, কাঁচা পেট্রোলিয়াম গ্যাসের। বিমলা, বিমলা, কোথায় সে? কখন কাজ করে চলে গেছে, তারপর তো নিজের জন্য চা করলো সুদামা। দৌড়ে কিচেনে ঢোকে সে। যা ভেবেছে ঠিক তাই। সিলিন্ডারের নব পুরো ঘুরিয়ে বন্ধ করা নেই, কিন্তু ওভেনের নব আধা আধি, বন্ধ বা খোলা। হ্যাঁ, ছোট ওভেনটা, সেখান থেকেই অল্প অল্প গ্যাস ছড়িয়ে যাচ্ছে। কিচেনে গন্ধটা আরো গভীর। সুদামা পা বাড়িয়ে ঝপ করে দুটো নব বন্ধ করে এক্সস্ট ফ্যান চালিয়ে দিল। দাঁড়িয়ে থমথম করে। কখন মনের ভুলে সে গ্যাস খুলে রেখে মেঘ দেখতে চলে যায় ব্যালকনিতে। তাহলে কি সেই যে সেদিন, যেদিন রাজারামপুরে জমির দখল নিয়ে ফিরল 3 জন, এমন হয়েছিল? অনিলবরণকে সন্দেহ করেছিল, কেননা সন্দেহ করার তো ওই একজনই ছিল। তবে হতেও তো পারে তখন অনিলবরণের বউ কঙ্কনা তাকে ছেড়ে চলে গিয়েছিল। লোকটা শুধুই খুনের কথা ভাবত। কে জানে কি হয়েছিল সেদিন। এখন আর পারবে না অনিলবরণ। মনে পড়ে যাবে একটি নারীর শৈশব, তার ভ্রূণাবস্থার কথা। সুদামা বেরিয়ে এলো কিচেন থেকে, ঘুরতে ঘুরতে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। কি যে হয়েছে আজ! কৃষ্ণেন্দু বেরিয়ে যাওয়ার পর থেকেই কদম্বের কথা মনে পড়ে যাচ্ছে। কদম্ব শিহরিত হয়ে উঠছে সে। ব্যালকনিতে দাঁড়াতে পারল না বেশি সময়। জানালাগুলো সব খুলে দেবে নাকি? কাঁচা গ্যাসের গন্ধটা গিয়েও যেন রয়ে গেছে একটু একটু, ভাসছে হয়তো ঘরের আনাচে কানাচে, লিভিং স্পেসে, অন্য ঘরটিতে, আরেকটি ঘরে। সুদামা ঘুরে ঘুরে জানালা খুলে দিতে থাকে, ফ্ল্যাটের সব জানালা। বেশ লাগছে জানালা খুলতে। মনে হচ্ছে ভোর হয়েছে বোধহয়। ডালিমতলার বাপের বাড়ির কথা মনে পড়ল সুদামার। ওদিকে চোর ছাচোরের উপদ্রব খুব।
তাই ভরা গ্রীষ্মেও জানালা খুলে ঘুমোতে ভয় হতো। ভোর হতে না হতেই সুদামা উঠে সব জানালা ধাক্কা মেরে মেরে খুলত, যেন গুমোট অন্ধকারকে ঠেলে বাইরে পাঠাতো। আহ, কি চমৎকার ভিজে বাতাস! সুদামার মুখে বাতাসের গাঢ় ছোঁয়া। কি মেঘ না এসেছে আকাশে! জানালা সব খুলে সুদামা লিভিং স্পেসে অ্যাকোয়ারিয়ামের পাশে এসে বসে। মাছের জল বদলানো দরকার ছিল, হয়নি। অ্যাকোয়ারিয়ামের আলো জ্বালিয়ে দেয় সে। প্রবাল দ্বীপ, লতাগুল্মের ভেতরে সমুদ্রের অতলে রঙিন মাছেরা নিঃশব্দে ঘোরে। নিশ্চুপে চেয়েই থাকে সুদামা। আচ্ছা, সে যদি টের না পেত? গ্যাসে ভর্তি হয়ে যেত এই ফ্ল্যাট। একটা সিলিন্ডারে কত গ্যাস ধরে যেন? সে গ্যাসের ভিতর ঘুমিয়ে থাকত। সুদামার বুক ধকধক করে। অ্যাকোয়ারিয়ামের কাঁচের গায়ে কালো বিন্দুর মতো মাছের চোখ তার দিকে স্থির। সুদামা উঠে এলো অ্যাকোয়ারিয়ামের কাছ থেকে। ধীর পায়ে টেলিফোনের কাছে যায়। ডাকবে নাকি কৃষ্ণেন্দুকে? যা হয়েছে তা ভুলে যাক। কৃষ্ণেন্দু, ভুলতে চাইলে কদিনই বা লাগে ভুলে যেতে? এই তো আমি ভুলে যাচ্ছি সুহাস বোসকে। ভুলেই গেছি। অবাক লাগে তোমার কথা ভুলে ওর কথা ভাবতে আরম্ভ করলাম কিভাবে, কবে, কোন মুহূর্তে, কেন? এই তো আমি এখন আর কষ্ট পাই না নীল কাছে নেই বলে, এই ভ্যাকেশনে আসেনি বলে। সুদামা দাঁড়িয়েছে ব্যালকনিতে। ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করেছে। তার মানে বৃষ্টি নেমেছে এই শহরে কোথাও না কোথাও। কৃষ্ণেন্দু বসে আটতলায়। তার ডান দিকে মস্ত জানালা কাঁচ দিয়ে ঢাকা। চেয়ারে বসেই কৃষ্ণেন্দু শহর দেখতে পায়, গঙ্গা দেখা যায়, এমনকি খিদিরপুর ডকে দাঁড়ানো জাহাজের মাস্তুলো, দ্বিতীয় হুগলি সেতুর জাল। কৃষ্ণেন্দুর ঘরের জানালা বোধহয় মেঘের প্রলেপে অন্ধকার হয়ে গেছে। এত মেঘ, এখনো কি কদম্ব ফোটেনি? কৃষ্ণেন্দুর কি মনে আছে সেই কদম্ব শিহরিত দিনগুলির কথা? ভাগ্যিস সকলে পুরী গেল, আমরা গেলাম না। 3টে ঘরে কেউ নেই, তবু আমরা দরজা বন্ধ না করে শুতে পারতাম না। মনে হতো কেউ যেন আছে। রান্নাঘরে ঢুকে চুম্বন করতে চাইলে তুমি, আমি সরিয়ে দিলাম। কেউ আছে, দৌড়ে চলে এলাম ঘরে। মনে আছে তোমার কৃষ্ণেন্দু? এখন এই 1,500 স্কোয়ার ফুটে কিন্তু কখনোই মনে হয় না কেউ আছে। কেউ না। সুদামা ঘরে ঢুকে টেলিফোন তুলে ডাক দিল কৃষ্ণেন্দুকে। রিং হয়ে যেতে থাকে। অনেক বাদে ধরল একজন। হ্যাঁ, কৃষ্ণেন্দুই। কোথায় ছিলে তুমি? ফোনটা ধরছেই না কেউ। কে বলছেন? আমি গো, আমি। সুদামার গলার স্বর গাঢ়তর হয়ে ওঠে। আমি মানে কে? কৃষ্ণেন্দু যেন খেলা করছে। আমি? টেলিফোনে মেঘের গুরু গুরু শুনতে পায় সুদামা। মেঘ এসে ডাক দিচ্ছে যেন কৃষ্ণেন্দুকে তার জানালার কাঁচের গায়ে মুখ লাগিয়ে। কি হলো? তোমার ঘরের জানালা কি খুলে রেখেছ? শুনছ তোমার ঘরের বাইরে মেঘ ডাকছে? বৃষ্টি শুরু হলো ওখানে? আমি সুদামা। কৃষ্ণেন্দু বলল, তোমার গলার স্বর এত ভারী লাগছে যে চেনাই যাচ্ছে না। তুমি এখনই চলে এসো, এক্ষুনি। কেন, কি হয়েছে? এসে শুনবে, খুব দরকার, না এলে হবেই না। কি হয়েছে বলবে তো? ফোনে বলা যাবে না। তুমি চলে এসো গো। ডাকলো সুদামা। মেঘের মতো ডাকলো তার স্বামীকে। মেঘ হয়ে আচ্ছন্ন করে ফেলতে চাইল প্রিয় পুরুষটিকে। ডাকতে ডাকতে আবার শুনল মেঘের গর্জন, গুরু গুরু ধ্বনি। টেলিফোন কোনো ক্রমে রেখে দিয়ে গেল জানালার ধারে। এরপর ঘড়ির কাঁটা সরতে থাকে। বৃষ্টি ঝাঁপিয়ে আসে। আকাশ ঘোর কালো, শূন্যতায় কোথাও কোথাও গভীর রূপলি উজ্জ্বলতা। বৃষ্টির বিন্দু মুক্তোর মতো ঝরে পড়তে লাগলো নিচে। তার ব্যালকনি গেল ভেসে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিজতে থাকে, রাস্তার দিকে চোখ। গাড়ি এলো কি? কতটুকু সময় লাগে বাইপাস ধরে আসতে? ভিজতে ভিজতে ভিজেই গেল সে সম্পূর্ণ। ঘরে এসে শাড়ি ব্লাউজ বদল করল, কচি পাতার রঙে সাজল। বৃষ্টিতে ধোয়া নতুন পাতার মতো রং ধরল তার গায়ে। ঘর আবছা আঁধারে ছাওয়া। কতকাল বাদে সে ঘড়ি দেখতে আরম্ভ করল।
এমনভাবে ঘড়ি দেখতো সেই কতদিন আগে। কৃষ্ণেন্দুর জন্য দাঁড়িয়ে আছে সে হয়তো কোনো পথের মোড়ে, অথবা কৃষ্ণেন্দু দাঁড়িয়ে আছে তার জন্য। সে এক লজ্ঝড়ে বাসে চেপে যাচ্ছে তো যাচ্ছেই। সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। বাস চলছে ঘড়ির কাঁটার অনেক পিছনে। অথবা কৃষ্ণেন্দু ফেরেনি অফিস থেকে, সে বেলগাছিয়ার পুরনো ঘরে বসে উদ্বিগ্ন হয়েই যাচ্ছে। ঘড়িটা ফার্স্ট আছে কিনা খোঁজ নিচ্ছে বড় জার কাছে। এতক্ষণ তো কৃষ্ণেন্দুর এসে যাওয়ার কথা। কৃষ্ণেন্দু যদি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তো এত সময় লাগার কথা নয়। তাহলে কি ঘুরে আসছে? ঘুরে আসবে কেন? পথে কি গাড়ি বিগড়লো বৃষ্টির ভেতরে? খোলামেলা বাইপাসে তো হাওয়া আর মেঘের দাপট অনেক বেশি। কৃষ্ণেন্দু কি ভিজছে? গাড়ির কি হলো তা দেখতে বেরিয়ে এসে? বেলা যায়, সন্ধে হয়, কচি পাতার রং ঢেকে যায় অন্ধকারে। কৃষ্ণেন্দু এলো সন্ধ্যের পর, তখন 7:15 মতো হবে। সুদামা ঘুম অন্ধকারে গুটিয়ে শুয়েছিল সোফার উপরে। ডোরবেল বাজলে তাকে উঠতে হয়। ঢুকতে ঢুকতে কৃষ্ণেন্দু বলল, 5 চেষ্টা করেছি, তারপর এনগেজড ফোনটা বোধহয় ঠিক করে রাখোনি ক্রেডেলে। এ কি, আলো জ্বালোনি কেন? আসতে পারলে না? সুদামার মুখ থমথমে। বললেই আসা যায়? দায়িত্ব নেই? কৃষ্ণেন্দু যেন বিরক্ত। দায়িত্ব আর কিসের? সে চাকরি তো আর একজন কেড়ে নিয়ে চলে গেছে। যত কাজ তো ছিল ওইটার জন্যই। কৃষ্ণেন্দু আলো জ্বালিয়ে সোফায় বসে। অন্ধকার ভূত করে রেখেছ বাড়িটা। কোম্পানি একটা নাকি? পরপর তো আসছে। এবার আসছে কম্পিউটার সফটওয়্যার নিয়ে এক জাপানি কোম্পানি। ওই ব্যাপারে দিল্লি থেকে ফ্যাক্স এসেছিল। আরও কত অর্গানাইজেশন যে আসছে। বলতে বলতে হাসতে চেষ্টা করে কৃষ্ণেন্দু। তাতে তোমার কি? বাহ, প্রাথমিক দায়িত্ব তো আমার। প্রজেক্ট অফিসারকেই তো সব দেখতে হয়। দায়িত্ব নিয়েই বা কি হবে? তুমি কিছু গুছোতে পারবে এবার? কমিউনিটির কেউ নেই এখন? কৃষ্ণেন্দু নিশ্চুপ। সুদামার কথায় আহত হয়েছে, কিন্তু মুখের ভাবে তা প্রকাশ করে না। সে হালকা করে দিতে চায় বিষয়টিকে। ডাকে সুদামাকে। কি জন্য ডেকেছিলে? সুদামা কিচেনে গিয়ে ঢুকেছে, জবাব দেয় না। কৃষ্ণেন্দু বলে, যখন তখন ডাকলে হয়? আমি কেরানি পিয়নের চাকরি করি না। অবশ্য কেরানি পিয়নের চাকরি সবচেয়ে আরামের। বউ ডাকলেই স্যারকে বলে চলে আসতাম, স্যার বউয়ের জ্বর, বাড়ি যেতে হবে। স্যার রান্না করতে গিয়ে বউয়ের হাত পুড়ে গেছে। স্যার কাল জামাই ষষ্ঠী, শালির ছেলের মুখে ভাত, বউয়ের হাঁচি হয়েছে, ছুটি চাই। থিয়েটারের পাশ পেয়েছি স্যার, দুজনে যাব। বাঁকুড়া যাব ভাইরার বাড়িতে। কৃষ্ণেন্দু হাহা করে হাসতে থাকে। ডাকলেই আসা যায়? সুদামা জবাব দেয় না। গ্যাসে চায়ের জল চাপায়। কৃষ্ণেন্দু জামা কাপড় ছাড়ে, হাত মুখ ধুয়ে কিচেনের মুখে এসে দাঁড়িয়েছে। বলল, ফোনটা ঠিক করে রাখবে তো? রাখলে কি হতো? আমি জানতে পারতাম ব্যাপারটা কি। তুমিও খবর পেতে আসছি না কেন? কথা বলার সময়ই তো দিলে না, লাইন দিলে কেটে। সুদামা বলল, আমি তো কিছু জিজ্ঞেস করছি না। জিজ্ঞেস করবে কেন? আমিই বলছি, ফোনটা ঠিক করে রাখবে তো? কখন কি প্রয়োজন পড়ে যতবার ডায়াল করি এনগেজড। যাক, আসনি মিটে গেছে। চা নাও। গ্যাস বন্ধ করে সুদামা। একবার ওভেনের নব আর একবার সিলিন্ডারের। বন্ধ করে খোলে, আবার বন্ধ করে। মুখে ভক করে গ্যাসের গন্ধ এসে লাগে। সে বেরিয়ে আসে কিচেন থেকে। কৃষ্ণেন্দু তার পিছনে আসে। আরে বলবে তো কি হয়েছিল? সারাদিন অত ব্যস্ততা, তার ভেতরে ওই ফোন, রিং ব্যাক করছি এনগেজড। কি টেনশন বলো দেখি। খামোকা ডাকলে কেন? সুদামা একটাও কথা বলে না। একবার ভাবলাম কাউকে পাঠাই, তো অর্ডারলি পিয়ন গোপালও দিন কয়ে আসছে না। পুরী গেছে নাকি হ্রদ দেখতে। পারেও বটে। সুদামা ধীরে ধীরে ঘুরে তাকায়। পাঠাতে পারলে না? না, তেমন কেউ ছিল না। পাঠাতেই পারতে। সুদামার চোখের তারা জলজল করে, ঠোঁটের কোণে চাপা হাসির রেখা। পাঠালে না কেন? সে এসে দেখে যেত তোমার বউ মরল কিনা, নাকি আর একটা সুহাস বোস জুটেছে। হিস হিস করতে থাকে সুদামা।
তার জন্য ওয়েট করেছিলে? 21। কৃষ্ণেন্দু অনেকক্ষণ চুপ করেছিল। শেষে কেমন কুণ্ঠিত গলায় বলল, আই এম সরি, সত্যি দুঃখিত। তবে গোপাল থাকলে নিশ্চয়ই আসতো, কিন্তু সে এত কামাই করছে ইদানিং। আমার অর্ডারলে পিয়নের কথা বলছি, নতুন বিয়ে করেছে তো। কিন্তু তোমার কি হয়েছিল? সে তো অনেক আগের ব্যাপার, এখন শুনে কি করবে? উদ্বিগ্ন হলো কৃষ্ণেন্দু। কি ব্যাপার বলো দেখি, কেউ এসেছিল? কে আসবে? আজকাল দিন দুপুরে ফ্ল্যাটগুলোয় যেরকম কাণ্ড ঘটছে, এই তো গত সপ্তাহে নিউ আলিপুরে খুন হয়ে গেল একটা। খুন তো হয়নি, দেখতে পাচ্ছ তো। অসুস্থ হয়ে পড়েছিলে? সুস্থই তো আছি, বেঁচে আছি, বিড়বিড় করে সুদামা। আর একবার চা খাওয়াবে? কৃষ্ণেন্দু কণ্ঠস্বরে ঘনিষ্ঠতা আনে। সুদামা কিচেনে যায়, চায়ের সরঞ্জাম সব গুছিয়ে নেয় ছোট ওভেনে। গ্যাসে দেশলাই ঠুকতে গিয়ে দেখে নেই। আছে, কিন্তু কোথায় রেখেছে? এই একটু আগেই তো চা করলো, রাখলো কোথায় দেশলাই? মনে পড়ছে না। তার এক হাত সিলিন্ডারের নবে নেবে আসছিল, কেন যেন মনে হলো অন্য হাতে জ্বলন্ত দেশলাই কাঠি। আচমকা সিলিন্ডারের নব ঘুরিয়ে অন করে দিল। এবার তার হাত ওভেনের নবে, বাঁ হাত ওভেনে, ডান হাতে দেশলাই কাঠি জ্বলছে। যে ওভেনে চায়ের সরঞ্জাম চাপিয়েছে সে, সেই ছোট ওভেনে তো আগুন কম হয়। সে বড় ওভেনেই হাত রেখেছে। ওভেনের নব ঘুরিয়েই দিল সুদামা। দ্রুত গ্যাস বেরোতে থাকে, নাকে কাঁচা গ্যাসের গন্ধ পায় সুদামা। তখন খেয়াল হয় আগুন নেই কাছে। ওভেন বন্ধ করে। কাঁচা গ্যাস ইতিমধ্যেই বাতাসে বাতাসে কিছুটা ছড়িয়েছে। সে নাকে গ্যাসের গন্ধ নিতে থাকে। খারাপ লাগে না, আস্তে আস্তে গন্ধটা মিলিয়েও যায়। কি যে হলো সুদামার! মনে হলো আবার নাকে নেয় গ্যাসের গন্ধ। হাত বাড়ালো ওভেনের দিকে, গ্যাস বেরিয়ে আসতে থাকে। সুদামার হাতে নবটি সম্পূর্ণ ঘুরে আরও যায় বাঁদিকে। অগ্নিশিখা কমিয়ে আনতে চায় যেন সে। দুজনের চায়ে আর কত আগুন লাগবে? ধীরে ধীরে গ্যাস বেরোতে থাকে। সুদামা তরল পেট্রোলিয়াম গ্যাসের গন্ধে ডোবে। গন্ধটা কৃষ্ণেন্দুও পেয়েছে, হয়তো পায়ওনি, পেল কিচেনের মুখে এসে। নাক টেনে বলল, গ্যাস লিক করছে যেন। সুদামা কিছু বলল না। দেশলাইয়ের জন্য বেরিয়ে এলো অপরিসর কিচেন থেকে। তখনই কৃষ্ণেন্দুর খেয়াল হলো ওভেন অন করা। সে খুব ঠান্ডা মাথার মানুষ। চট করে ওভেন অফ করতে ঢুকে পড়ল ভেতরে। চিৎকার করল, এ কি, গ্যাস বেরোচ্ছে! সিলিন্ডার ওভেন দুই খোলা! বলতে বলতে কৃষ্ণেন্দু ওভেনের নবে হাত দিয়ে গ্যাস নির্গমন বন্ধ করতে থাকে। তাতে কয়েক পলের জন্য গ্যাস বেরিয়ে এলো আরও অনেকটা বেশি। ওভেন অফ করে কৃষ্ণেন্দু ঝপ করে বেরিয়ে আসে বাইরে। কি করেছো তুমি? গ্যাসে যে ভর্তি হয়ে যাচ্ছিল সব। বলতে বলতে কৃষ্ণেন্দু আবার ভেতরে ঢুকে এক্সস্ট ফ্যানের সুইচ অন করে। কিচেনের দরজার মুখে দাঁড়িয়ে সুদামার প্রবেশপথ বন্ধ করে চাপা গলায় ধমকে ওঠে, তুমি এত ভুলো মনের? সুদামা বলল, কি হয়েছে? গ্যাস বেরোচ্ছিল, টের পাওনি? সুদামা হাসে, গন্ধটা বেশ লাগে। বেশ লাগে মানে? সুদামা বলে, ভালোই লাগে, সরো। কৃষ্ণেন্দু সরে না, বলল, তোমাকে নিয়ে তো বিপদ। এর আগে আর একদিন এই রকম হয়েছিল, মনে আছে? সুদামা বলল, প্রায়ই তো হয়। হয় মানে? হয় মানে হয়। সুদামা কিচেনে ঢোকে, কৃষ্ণেন্দুকে সরিয়ে সামনে যায়, বিড়বিড় করে, গন্ধটা বেশ ভালো, কদম ফুল কদম ফুল। বলতে বলতে সে দেশলাই কাঠি ঠুকে ওভেন অন করে আগুন জ্বালায়। গ্যাস জ্বলে ওঠে। নীল শিখা বৃত্তাকারে জ্বলতে থাকে, জ্বলতেই থাকে। ছোট ওভেন থেকে সসপ্যান এনে সে বড় ওভেনে চাপায়। কৃষ্ণেন্দু সরে গেছে কিচেনের বাইরে, অবাক হয়ে তাকিয়ে আছে। সুদামা ঘুরল। কৃষ্ণেন্দুর মুখে উদ্বেগ দেখল সুদামা। বলল, তুমি গিয়ে বসো। গ্যাস লিক করছে না তো? সুদামা জবাব দেয় না। ঘুরে আবার জ্বলন্ত গ্যাস উনুনের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে থাকে। নীল শিখার তাপ নিতে থাকে। কৃষ্ণেন্দু সরেনি কিচেনের কাছ থেকে।
সুদামা কঠিন হয়, মনে মনে বলে, তবুও মনে পড়েনি। কৃষ্ণেন্দু বলে, এভাবে তুমি গ্যাস জ্বালবে না। কিভাবে? কোনোদিন কিছু একটা হয়ে যেতে পারে। সুদামা বলল, আমার তো গন্ধটা খুব ভালো লাগে। আশ্চর্য! কৃষ্ণেন্দু ক্ষুব্ধ হয়, কিন্তু সরে না তার জায়গা থেকে। বলল, কেন ডেকেছিলে বললে না তো? এলে জানতে পারতে। কি জানতাম? গ্যাসের গন্ধ। বিড়বিড় করে সুদামা। জল ফুটছে, বাইরে বৃষ্টির শব্দ, দূরে মেঘের ডাক। কৃষ্ণেন্দু সরে যায় আস্তে আস্তে। সুদামা অনেকটা সময় নিয়ে চা তৈরি করে। চা এনে টিপয়ে রেখে জানালার সামনে যায়। বন্ধ শার্টসির ওপারে বৃষ্টির বড় বড় ফোঁটা, বৃষ্টির একটানা শব্দ। সেই শব্দে কান পেতে সুদামা বলল, গ্যাসের গন্ধটা কিন্তু বেশ। আমার তো বাসের পোড়া পেট্রোল, ডিজেলের গন্ধও দারুণ লাগে। তোমার লাগে না কৃষ্ণেন্দু? কোনো কোনো বাস যখন খুব ধোঁয়া ছাড়ে, ভর্তি করে দেয় চারপাশ, চোখ চলে যায়, কি আরাম! মনে হয় ধোঁয়ার ভিতরে ঢুকে যাই। তোমার মনে হয় না? কৃষ্ণেন্দু চমকে উঠে দাঁড়ায়। তার হাতের চায়ের কাপ উল্টে পড়ল কার্পেটের উপর। গরম চা ভিজিয়ে দিল পাঞ্জাবির কিছুটা। খোলা পায়ের পাতা, জ্বলছে পা। কৃষ্ণেন্দুর খুব রাগ হয়। ক্রোধটা গিয়ে পড়ে সুদামার ওপর। যত আবোল তাবোল কথা, তুমি থামবে? সুদামা তো থামেই না, ফিসফিস করে। গ্যাসের গন্ধ চমৎকার। ঘরে যখন আরশোলা টিকটিকি মারার জন্য স্প্রে করা হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। তুমি আনবে একটা স্প্রেয়ার? আচ্ছা, কাঁচা কয়লা পোড়ার গন্ধ, কালো ধোঁয়া কেমন লাগে? আমার কি ভালোই না লাগে। তোমার সিগারেটের গ্যাস লাইটারও জ্বালিয়ে দেখেছি। কি চমৎকার গন্ধ বেরোয় গ্যাসের। মনে হয় গ্যাসের ভিতর ঘুমিয়ে থাকি, মরে যাই সুখে। ভোপালে যা হয়েছিল। কৃষ্ণেন্দুর পা জ্বলছে। সে ডিঙিয়ে ডিঙিয়ে টয়লেটে গিয়ে জলে পা ভেজায়। ভিজে পা নিয়ে ফেরে। কেমন যেন উদ্ভ্রান্ত লাগছে। ধরতে পারছে না কি হয়েছে সুদামার, কেন ডেকেছিল। তাকে দেখে সুদামা বলল, যাই বলো তুমি, গ্যাসের গন্ধ কি সুন্দর। বর্ষায় যেন তা আরও চমৎকার। ভিজে বাতাস, আকাশে মেঘ, কদম্ব কদম্ব লাগে না? কৃষ্ণেন্দু বিরক্ত হলো। নাটক করছো কেন? কি হয়েছিল দুপুরে? হাসে সুদামা। আমি মরে যাচ্ছিলাম ভেবে নাও। বাজে কথা বলো না তো, ডেকেছিলে কেন? সুদামা জবাব দেয় না। সে নাক টানতে থাকে। তার মনে হতে থাকে সে হয়তো ডেকেছিল ওই জন্যই। দুপুরে কি এক ভুলে পুরো ফ্ল্যাট ধীরে ধীরে ভরে উঠল পেট্রোলিয়াম গ্যাসে। হ্যাঁ, যেন তাই হয়েছিল। কি চমৎকার গন্ধ। সে ডাকলো কৃষ্ণেন্দুকে ওই গন্ধটা টের পাওয়ার জন্য। তাই কি? আচ্ছা, এই গ্যাস যদি ঘুমিয়ে ঘুমিয়ে শ্বাসের সঙ্গে টেনে নেয় মানুষ, মরে যায়? এ কি সেই ফসজিন, মাস্টার্ড গ্যাস, লেথালে গ্যাস, কার্বন মনোক্সাইড, মিক গ্যাস, লিউসাইড, সব গ্যাসের গন্ধ কি একরকম? হতে পারে তা? সব ফুলের গন্ধ কি একরকম? কিন্তু ফুলের গন্ধ তো সুন্দর। কাঠগোলাপ, কদম্ব, জুঁই, গন্ধরাজ। তোমার কি হয়েছে? কৃষ্ণেন্দু এগিয়ে এলো সুদামার কাছে। সুদামা তো কচি পাতা রঙের শাড়ির আঁচল ওড়াতে চাইল পাখার হাওয়ায়। উড়ল না। খুবই ঢিমে তালে কোনো ক্রমে ঘুরছে পাখা। দেখে মনে হচ্ছে ধীরে ধীরে থেমে যাচ্ছে, কিন্তু থামছে না। সুদামা বলল, আমি মরে যাচ্ছিলাম, তুমি এলে না। মরছিলাম না হয়তো, কিন্তু সত্যি যদি এমন হতো, গ্যাসে ভর্তি হয়ে গেছে ঘর, আমি আগুন জ্বালিয়ে দিলাম তার ভেতরে। কৃষ্ণেন্দু সুদামার কাঁধে হাত দেয়। ওরকম বলে না। আচ্ছা, সত্যি কি হয়েছিল বলবে? ওভাবে টেলিফোন এনগেজড করে? আমার তো কিছু একটা হয়েছিল, না হলে ডাকলাম কেন? কিন্তু কি হয়েছিল তা বলবে তো? কৃষ্ণেন্দুর ধৈর্য শেষ সীমানায়। মনে মনে কথা বলে সুদামা, তুমি আমার কৃষ্ণ সখা, আমি সুদামা। তুমি আমায় পরিপূর্ণ করতে গিয়ে নিঃস্ব করে দিয়েছ। সুদামা চুপ করে থাকে। সে বলবে না, কেননা একটু আগে তো বলেই দিয়েছে প্রায়। এখন গ্যাসের গন্ধ নিচ্ছে সে কদম্বের পরিবর্তে। গ্যাসের গন্ধে শিহরিত হচ্ছে কদম্বের পরিবর্তে।
কদম্বের গন্ধ তো ভুলেই গেছে সুদামা। ভুলে গেছে বলেই আবার তা যেন টের পেতে চেয়েছিল। তা কি গ্যাসের গন্ধের ভেতরে লুকিয়ে আছে? কৃষ্ণেন্দুর কি একটা কথাও মনে নেই? গত 9 মাসে যা হয়েছে তা তো ভুলছে সুদামা। না ভুললে বাঁচা যাবে না, তাই ভুলতে চাইছে। কৃষ্ণেন্দুও ভুলুক তার কৃতকর্মের কথা। সেই বিস্মরণের জন্যই তো কদম্ব শিহরণ চেয়েছে সুদামা এই বর্ষায়। একটা তোমার, আর একটা তোমার। সুদামার মনে হচ্ছিল সে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে এই মেঘ বর্ষার রাতে, হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে কোথাও কোনো কদম্ব বনে। আজ দুপুরে সে খুন হয়ে যেতে পারত, যে কোনো দুপুরেই সে খুন হয়ে যেতে পারে। ধর্ষিতা হতে পারত, আজ দুপুরে প্রজ্বলন্ত গ্যাসের ভিতরে দগ্ধ হতে পারত, খুব জ্বরে বিছানায় পড়ে থাকতে পারত, অজ্ঞান হয়ে দুপুর থেকে সন্ধে পর্যন্ত 6-7 ঘন্টা পড়ে থাকতে পারত। আজ দুপুরে আচমকা চলে আসতে পারত সুহাস বোস নামের সেই প্রেমিক প্রতারক। কানের কাছে আলোর বাজি হাউই তুবড়ির কথা ধীরে ধীরে বলতে থাকতো, আবার বলে তাকে কয়েক ঘন্টার জন্য দখল করে ফেলত। সম্পূর্ণ হতো প্রতারণা। এসব হয়নি, হতেই পারত। তখন তো সে ফোনেই সাহায্য চাইতে পারত, যদি তার পক্ষে সম্ভব হতো। আশ্চর্য, কৃষ্ণেন্দু একটুও বিচলিত হয়নি সারা দুপুর ধরে। পিয়ন ছুটি না নিলে তাকে খোঁজ নিতে পাঠাতো কেন? কৃষ্ণেন্দু কি ভেবেছিল যা হয় হোক? তার কি এতটুকুও বুক কাঁপেনি, হৃৎপিণ্ড ধকধক করে ওঠেনি? তাহলে কি কৃষ্ণেন্দু এখন তার মৃত্যু চায়? না চাইলেও তার কিছু হলে চঞ্চল হয় না তো সে আর আগের মতো? সুদামা তো হয়। সেই সুহাস বোস যখন তার সঙ্গে গোপনে কথা বলতো তখনও তো হতো। ভয় হতো তার। নীল আর কৃষ্ণেন্দুর জন্য বিচলিত হতো। ঘরের মানুষ বাইরে থাকলে যেমন উদ্বিগ্ন হয় সকলে, তেমনই তো হতো। এলো না কৃষ্ণেন্দু। সুদামার মনে পড়ল অনিল বরণের কথা। সে তার বউয়ের মৃত্যু কামনা করত কখনো কখনো, এখন আর করে না। সে বলেছিল আমাদের প্রত্যেকের পিছনে রয়েছে এক একজন খুনি। কৃষ্ণেন্দু কি সেই জন? ভয় করে সুদামার। না এসে পারল কি করে কৃষ্ণেন্দু? সে কি আশা করেছিল সন্ধেয় ফিরে দেখবে তার বউ আগুনে পুড়ে মরেছে কিংবা বিষ খেয়েছে? সুদামার শরীর শক্ত হতে থাকে। সে তো এমনিই ডেকেছিল, ভেবেছিল যাচাই করে নেবে প্রেমের কতটুকু এখনো বেঁচে আছে। বাড়ি ফিরলে কৃষ্ণেন্দুকে দুপুরেই পাঠাবে কদম্ব সংগ্রহে। সুহাস বোস লুকিয়ে এসেছিল না কৃষ্ণেন্দুই তাকে পাঠিয়েছিল গোপনে, তা জানাও হয়ে যাবে সেই সঙ্গে। সে তো শুধু খোঁজ পেতে চেয়েছিল প্রেম নিঃশেষ হয়েছে কিনা। যদি একটুও পড়ে থাকে তো সে বাঁচে। বাঁচে এই ভেবে যে সুহাস বোসের আশা সম্পূর্ণই দুর্ঘটনা, আর কিছু নয়। না হলে সব ওলটপালট। তাকে সামনে রেখে পাশা খেলতে বসেছিল যেন তার প্রেমিক স্বামী। পাশায় রাজা জিতে নেবে। সঞ্চিত সম্পত্তির মতো চেক বই, ব্যাংকের পাস বইয়ের মতো থেকে যাবে রক্ত মাংসের নারীটি। আবার যখন প্রয়োজন হবে ব্যবহার করবে। কৃষ্ণেন্দু কথা বলছে না। রিমোট কন্ট্রোলে টেলিভিশন চালিয়েছে, জোর করে দিয়েছে শব্দ। উদ্দাম র্যাপ মিউজিক আর শরীরী নৃত্যে সব কেঁপে উঠছে। ছায়ার ছবিরা যেন নেমে এসেছে ফ্ল্যাটের ভিতরে। সুদামা জানালা থেকে সরে এলো, চাপা গলায় বলল, গ্যাসের গন্ধটা অনেকটা কদম ফুলের মতো, তাই না? বাদল দিনের কদম ফুল। কৃষ্ণেন্দু শুনতে পায় না। না শোনার জন্যই যেন টেলিভিশনের উৎকট উল্লাস ঘরের ভিতরে ছড়িয়ে দিতে চাইছে সে। সুদামা বলল, মনে নেই তোমার? কৃষ্ণেন্দু শুনতে পায় না। সুদামা গ্যাসের গন্ধ পেতে থাকে। একটু একটু করে বাড়ছে গন্ধটা, প্রতিক্ষণ, প্রতিদিন। কাঁচা গ্যাসের গন্ধ তাকে আচ্ছন্ন করে। নির্জন নিঝুম ফ্ল্যাটের ভেতরে সে আর মারণ গ্যাস পাশাপাশি থেকে একে অন্যকে ছুঁয়ে যায় ক্রমাগত। সুদামা টেরও পায় না গ্যাসের গন্ধটি যেন কদম ফুলের সুবাসের মতো হয়ে গেছে। এই রকমই হয়তো হয়েছিল এক সময়, আরও বছর আগে ভোপাল শহরে। তখন গ্যাসটিকে চেনা গিয়েছিল। আরও অনেক বছর আগে ভিয়েতনাম নামে একটি দেশে, তখনও টের পেয়েছিল সব হতভাগ্য। আরও অনেক বছর আগে জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, এইরকম অনেক অনেক দেশে বাথ হাউসের ভিতরে স্নান সুখের স্বপ্নে মোদির নগ্ন নারী পুরুষ টের পেয়েছিল গ্যাসের গন্ধ। যন্ত্রণাহীন মৃত্যুর ব্যবস্থা করেছিল নীল রক্তের মানুষ।
বারবার প্রয়োগ পদ্ধতি একটু একটু করে বদলেছে, বদলাতে হয়েছে অপরাধীকে, অথবা পৃথিবীর নিয়ম অনুযায়ী তা বদলায়। অপরাধীর আয়ু যেখানে হতভাগ্য নারী পুরুষের চেয়ে বেশি, সেখানেই এমন হয়। আর অপরাধীর আয়ু তো বাড়ছেই ক্রমাগত। অনিল বরণের কথা মতো হত্যাকারী হত্যার আগে মরে না। সুদামা গ্যাসের গন্ধ নিতে নিতে ঘুমিয়ে পড়তে থাকে মেঝের কার্পেটের উপর। অর্ধেক আকাশ, কদম্বের সুবাস, এখন ধূসর মরুভূমি, তরল পেট্রোলিয়াম গন্ধ। এ জীবন এমন হয়েছে। এখন মৃত্যুর ঘ্রাণ গল্পটি আজ এখানেই শেষ। নিয়ে আসছি আরও একটি অসাধারণ গল্প। শুনতে হলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।